মে মাস চলে গিয়েছে, এখন জুন মাস, এরপরে জুলাই। হাজার ক্যালেন্ডার পাতা উল্টেও কোনো ছুটি চোখে পড়ল না। এটাই স্বাভাবিক, বাঙালি বলে কথা। মন কি মানে? মন তো ঘুরতে যাওয়ার জন্য ডানা মেলেই দিয়েছে, তবে ছুটি যে নেই। তাই রোববারে ছুটির দিন, দিনের দিন পেরিয়ে দিনের দিন ঘুরে ফিরে আসা যায় এমন জায়গার সন্ধান করতে লাগলাম। আর সাথে থাকে যদি ভুড়ি ভোজ আর ভগবানের আশিস, তাহলে তো আর কথাই হবে না। আজকে তোমাদেরকে এরকমই একটি জায়গার খোঁজ দিতে চলেছি, যা কলকাতার একদমই কাছে। দিনের দিন গিয়ে সকালে বেরিয়ে বিকেলে ফিরে আসবে, থাকবে ভুড়ি ভোজের ব্যবস্থাও আর ভগবানের আশীর্বাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি রাজদীপ, তোমরা দেখছো বঙ্গভূমি ইউটিউব চ্যানেল। আজকের পর্বে তোমাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটি জায়গায়, যেটি একদম গঙ্গার পাড়ে, খড়দায়। 500 বছর পুরনো ঐতিহাসিক একটি মন্দির, রাধে কৃষ্ণ মন্দির, যার নাম শ্যাম সুন্দর মন্দির। অনেকে ভালোবেসে মদন মোহন মন্দিরও বলে। কি করে যাবেন, কিভাবে আসবেন, ভোগ প্রসাদ পেতে হলে কি কি করতে হবে, কখন গেলে ভোগের টিকিট পাবেন, টোটাল খুঁটিনাটি সমস্ত কিছু বিবরণ থাকবে এই ভিডিওতে। আর দেখাবো এখানকার মন্দিরের। বিটি রোড ধরে খড়দা পৌঁছে খড়দা থেকে বাঁদিকে আমরা ঢুকে গেলাম, খড়দা থানার পাশ দিয়ে 2 আওয়ার্স চলে যাব আমরা ফেরিঘাটের দিকে। এখান থেকে মিনিট 5 গেলেই ফেরিঘাটের পথ ধরে আপনারা পথে পাবেন শ্যামসুন্দর মন্দির বা রাধা মাধবজির মন্দির। তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরাও এগিয়ে চললাম। এই মন্দিরে ভোগের প্রসাদের জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। নির্দিষ্ট সময়ের আগে না গেলে কুপন নাও পেতে পারেন, কারণ আসন সংখ্যা সীমিত। তাই আগে আপনাদের ভোগ কিভাবে পাবেন, কীভাবে ভোগের টিকিট কাটবেন, সেই নিয়মাবলী আপনাদেরকে বলবো। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মন্দির প্রাঙ্গণের দিকে। আর আগে বলে দেবো আপনারা ট্রেন পথে কিভাবে আসবেন। আমরা যেহেতু বাইকে করে এসেছিলাম, প্রথমে ডানকুনি থেকে হয়ে ভায়া বালি ব্রিজ, তারপর ডানলপ থেকে বাঁদিকে অর্থাৎ বিটি রোড ধরে আমরা এই স্থানে এসেছিলাম। ভিডিওর ডেসক্রিপশানে এখানকার গুগল লিঙ্কও দিয়ে দেবো। এছাড়াও আপনারা গুগল থেকে সরাসরি খড়দা শ্যামসুন্দর মন্দির সার্চ করলেও পেয়ে যাবেন এই মন্দিরের লোকেশনটি। তবে আর দেরি কেন, চটপট ফ্যামিলি নিয়ে, মা বাবা গুরুজন সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন না একটি ছুটির দিনে ভগবানের আশীষ নিতে। রাধে রাধে বলে বেরিয়েই পড়ুন। বিটি রোডের রাজপথ থেকে খড়দার অলিগলি ছুটে যেতে যেতে বেশ কয়েকটি গলির আগ বাগ পেরিয়ে অবশেষে উঁকি মারল মন্দিরের তোরণটি। এই তোরণ বা গেটটি পার করে আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে। সামনেই রয়েছে মন্দিরের পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে মন্দিরে আসবে বলে ঠিক করেছেন, তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আসুন দেখে নিই সেই পার্কিং স্থানটি, যেখানে আমরা আমাদের বাইকটি পার্কিং করেছিলাম। চলুন দেখে নিই। ডানকুনি স্টেশন থেকে এই শ্যামসুন্দর মন্দির খড়দা দূরত্ব প্রায় 21 কিলোমিটারের কাছাকাছি। যে পথ আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 45 মিনিটের কাছাকাছি, অতিরিক্ত ট্রাফিক হওয়ার জন্য। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম আমাদের গন্তব্যস্থলে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বাকি জায়গাগুলি। গাড়ি পার্ক করে দিয়েছি, আর এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর পেছন দিকে হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তো চলো যাওয়া যাক। রাসমঞ্চ, আর পাশেই এত সুন্দর জয় নিতাই। চলো দাদা, জয় নিতাই। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য শ্যামসুন্দর মন্দির খড়দা। আর পুজোর সামগ্রী এখান থেকে আপনারা প্রসাদ কিনতে পারেন। আশেপাশে রয়েছে পুজোর সামগ্রী কেনার দোকান। চলুন ঢুকে যাই। আপনারা যারা পুজো দিতে ইচ্ছুক, মন্দিরের কাছেই হাতে গোনা গুটি কয়েক দোকান, চাইলে এখান থেকেও ভগবানের উদ্দেশ্যে পুজো নিয়ে পুজো দিতে পারেন। আমরাও আমাদের পুজো নিয়ে নিলাম।
এটি হচ্ছে প্রবেশ দ্বার। প্রবেশ করার পরই সামনে এখানে জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে। এখানে আপনারা জুতো রেখে প্রবেশ করতে পারেন মন্দিরে। চলুন, দেখছেন এটি হচ্ছে মূল মন্দির, আর আরেকটি হচ্ছে ঢুকেই সামনে বাঁদিকে মন্দির। তো চলুন আগে ছোট মন্দিরটি দর্শন করি, তারপর মূল মন্দিরটিতে যাবো। তো চলুন যাওয়া যাবে। রাধা মদন মোহন ঠাকুর মন্দির, চলুন যাওয়া যাক। মূল মন্দিরে প্রবেশ করার আগেই বাঁহাতে পড়বে ছোট মন্দিরটি। এটিও রাধা মাধবজির মন্দির। এই মন্দিরটির বয়স আনুমানিক 200 বছরের কাছাকাছি। এরও ঐতিহাসিক গুরুত্ব কম নয়। আগেকার দিনের আটচালা বিশিষ্ট এই মন্দিরটি সুউচ্চ এবং সুদীর্ঘ, এবং গর্ভগৃহে রয়েছে রাধা মাধব। গর্ভগৃহে যে মূর্তিটি আপনারা দেখছেন, এই মূর্তিটিরও ইতিহাস রয়েছে, যা আমরা আগে গিয়ে জানব। লোকমুখে প্রচলিত রয়েছে এই স্থানটির রাধা মাধবজির মূর্তি এবং শ্যামসুন্দরের যে মূর্তিটি রয়েছে, দুটোই একটি বড় কোষ্ঠীপাথর থেকে সংগ্রহ করা হয়েছে। আসলে এই কোষ্ঠীপাথর থেকে 3টি মূর্তি সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে এটি একটি, অন্যটি হচ্ছে শ্যামসুন্দরের গর্ভগৃহের ওই মূর্তিটি। তো চলুন ধীরে ধীরে ঘুরে দেখে নিই এই মন্দির চত্বরটি। খুবই সৌভাগ্য ভালো, কপাট খুলে দিলেন স্বয়ং পুরোহিত মশাই। রাধে রাধে বলে আমরা দর্শন করে নিলাম শ্রী রাধে কৃষ্ণ। এটা হচ্ছে মদন মোহন মন্দির। সামনেই শ্রীকৃষ্ণ ভগবান, পাশে রাধাজি। আমরা আছি এখন মদন মোহন মন্দিরে। তো অনেকেরই প্রশ্ন যে এখানে আসবেন কী করে। তো জানিয়ে রাখি আপনাদের, এখানে আসতে হলে আপনাকে আসতে হবে খড়দা থানা। আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে খড়দায় আসবেন। খড়দা স্টেশনের 1 নম্বর থেকে বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো কিংবা অটো পেয়ে যাবেন। বলবেন মদন মোহনজির মন্দির যাবো, ডাইরেক্টও আসতে পারেন, কিংবা ওরা থানার কাছে নামাতে পারে। থানা থেকে আবার খড়দা থানা থেকে টোটো অটো করে সরাসরি এই আমাদের মদন মোহন মন্দির বা শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর মন্দির ইতিহাস 500 বছরের পুরনো, আর মদন মোহনের মন্দির ইতিহাস প্রায় 200 বছরের কাছাকাছি পুরনো। আর যারা বাইকে আসতে চান বা প্রাইভেট গাড়িতে আসতে চান, মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই বিশাল সুন্দর একটি জায়গা করা হয়েছে, যেখানে আপনারা আপনাদের 4 চাকা বা 2 চাকা ইজিলি পার্কিং করতে পারবেন। আমরাও গাড়ি সেখানে পার্কিং করে দিয়েছি। আর সাথে এখানকার মন্দিরের যে মূল মন্দির, সেই মন্দিরের লোকেশান শেয়ার করে দেবো। ইজিলি আপনারা সেই লোকেশান ধরে আসতে পারবেন। এছাড়াও আপনারা গুগলে গিয়ে শ্যামসুন্দর খড়দা মন্দির বলে লিখলেও আপনারা লোকেশানটি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে এখানকার আসার এ। আর যারা বাসে করে আসতে চান, আপনারা ব্যারাকপুরগামী যে কোনো বাসে খড়দা থানায় নামবেন, ওখান থেকে টোটো কিংবা অটো করে সরাসরি এই শ্যামসুন্দর মন্দিরে এসে উপস্থিত হবে। চলুন আরও দেখে নিই এখানে কী আরও দেখার আছে। মূল মন্দিরে এখন দেখবেন ভগবান সিংহাসন থেকে নিচে বসানো রয়েছে। এর কারণ হচ্ছে এখন ভগবানকে সকালবেলা ঘুম থেকে তুলে খাবার দাবার দিয়ে স্নান আদি করিয়ে তারপর দুপুরবেলা ভোগ দেওয়া হবে। সেই সময়টুকু পর্যন্ত উনি নিচেই থাকবেন। ভোগের পর ওনাকে শয়ন দেওয়া হবে। শয়ন দেওয়ার পর বিকেলবেলা আবার পুজো আদি করে তারপর সিংহাসনে ওনাকে বসানো হবে। এই পরম্পরাই চলে আসছে বছরের বছর। ঠিক একই পরম্পরা শ্যামসুন্দর মন্দিরও রয়েছে। এটি হচ্ছে মূল শ্যামসুন্দর মন্দির। তো চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি শ্যামসুন্দর মন্দিরের দিকে। আসুন জেনে নেব এবার মন্দিরের ইতিহাস সম্পর্কে। তৎকালীন সময় বাংলার বুকে যে ভক্তি সঙ্গম নবজাগরণ সংগঠিত হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর হাত ধরে, সেই ধারাবাহিকতাকে বজায় রেখে বীরভদ্রজি বাংলার বুকে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন ছড়িয়ে দিচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি স্বপ্নাদেশে জানতে পারেন যে গৌড়ের প্রাসাদের বাইরে একটি কস্তি পাথর আছে। সেই পাথর থেকেই শ্যামসুন্দর মূর্তি তৈরি করিয়ে কুঞ্জবাটির মন্দিরে প্রতিষ্ঠা করে নিত্য সেবা করার জন্য।
এই স্বপ্নাদেশ পাওয়ার পরেই তিনি ব্যাকুল হয়ে ওঠেন এবং তিনি ভক্তদের সমাগম করিয়ে ভক্তবৃন্দকে জড়ো করে তাদেরকে নিয়ে নগর সংকীর্তন করতে করতে মালদার উদ্দেশ্যে রওনা দেয়। মালদায় পৌঁছাবার পর ওখানকার নবাব যখন খবর পেলেন যে কোনো এক ব্যক্তি নগর সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ নাম ছড়িয়ে দিচ্ছে, তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয় এবং তাদেরকে ডেকে পাঠায়। সেখানে উনি যান। ওনার স্বাগত করা হয় গোমাংস ভর্তি থালা দিয়ে। সেই থালাটি একটি পাত্র দিয়ে ঢেকে রেখে তাদেরকে খাওয়ার জন্য বলা হয়। তখন ভগবানের ঈর্ষায় ও লীলায় সেই গোমাংস পরিণত হয় পদ্ম ফুলে। তা দেখে নবাব রীতিমতন হতভম্ব হয়ে যায়। তাতেও তিনি ক্ষান্ত হননি। তাদেরকে জল খাওয়ার অছিলায় মদ খাওয়াতে চেয়েছিলেন। যখন গ্লাসে করে মদিরা ভরে তাদেরকে দেওয়া হয়েছিল, তখন সেই মদ রূপান্তরিত হয়েছিল দুধে। এই ঘটনা দেখে নবাব আবার হতভম্ব হয়ে যায়। তখন তিনি তাদেরকে জানায় তার জামাতা খুব অসুস্থ, তাকে সুস্থ করে তোলার জন্যে। তখন বীরভদ্রজি বলেন এই দুধের গ্লাসটি নিয়ে তার জামাতাকে দিতে। তিনি যখন তার জামাতার ঘরে গিয়ে দেখলেন তিনি অলরেডি সুস্থ হয়ে বসেছিলেন, তখন তিনি ছুটে আসেন সেই বীরভদ্রজির কাছে এবং তাকে তিনি জানান যে তিনি খুবই উপকৃত হয়েছে। তখন বীরভদ্রজি তার কাছ থেকে চেয়ে নেন ওই কোষ্ঠী পাথরটি। তখন নবাব আর দেরি না করে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন। তারপর সেই মূর্তি তৈরি হয় সেই কোষ্ঠী পাথর থেকে। বাংলায় নিয়ে আসার পর খর্দার বুকে সেই মূর্তি তৈরি হয়। কোষ্ঠী পাথর থেকে 3টি মূর্তি তৈরি হয়। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মূর্তিটি হলো এই শ্যামসুন্দর বিগ্রহের মূর্তিটি। প্রসাদ বুকিংয়ের জন্য এখানে আপনাকে আসতে হবে। আর এখানে প্রসাদ বুকিংয়ের সময় আছে সকাল 10টা থেকে সকাল 11:30 পর্যন্ত, আর সন্ধ্যাবেলা 6:30 থেকে 8:30 পর্যন্ত আরতির সময় বন্ধ থাকে। আর আজকের মতন কুপন প্রায় শেষ, তাই ভোট দিয়ে দিয়েছে, আর কুপন নেই। তো আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান, তা প্রসাদ গ্রহণ করতে হলে আপনাদেরকে সকাল সকাল চলে আসতে হবে। আর এসেই প্রথমে কুপনটি কেটে নেবেন। আর টাইম টেবিলটা বলে দেবো আপনাদেরকে কখন থেকে প্রসাদ দেওয়া শুরু হয়। তো চলুন আমরা বসে একটু ঠাকুরের নাম কীর্তন করি। আপনাদেরকে জানি নাকি প্রসাদের জন্য এখানে মাথাপিছু কুপনের জন্য ধার্য করা হয়েছে 120 টাকা। অনলাইনের কোনো ব্যবস্থা নেই, অফলাইনেই আপনাকে এসে টিকিট কাটতে হবে। তবে 4 জন কিংবা 5 জনের বেশি যদি হয় আগে থেকে এসে টিকিট কেটে নেবেন। তবে এখানকার ভোগ প্রসাদ আলাদাই, রাজকীয় ভোগ প্রসাদ। অনেক জায়গায় আপনি ভোগ প্রসাদ গ্রহণ করে থাকবেন, তবে আপনাকে কথা দিতে পারি এখানকার ভোগ প্রসাদ খেলে আপনি সারা জীবন ভুলতে পারবেন না। আমরাও এখানকার ভোগ প্রসাদ খেয়ে ভুলতে পারিনি। দারুণ তৃপ্তি করে ভোগ প্রসাদ খেয়েছি। সবথেকে বড় কথা, মেনুতে এত রকম আইটেম ছিল যে এক কথায় বলার বাইরে। খেতে খেতে শেষ পর্যন্ত লাস্টের মেনুতে পৌঁছে আমরা আর সেটি গ্রহণ করতে সক্ষম ছিলাম না, কারণ মোট 14 রকম মেনু দিয়ে এখানকার ভোগ প্রসাদ বিতরণ করা হয়, যা সত্যি আমাদেরকে অবাক করেছিল। আর পরিমাণও যথেষ্ট। আপনাদের সামনে তুলে ধরলাম সেই ভোগ বিতরণের দৃশ্য। তো ব্যাচ এখানেই মোটামুটি শেষ। এরপরে আবার দ্বিতীয় ব্যাচ আমাদের নাম্বার, তাই তো কাকাবু? হ্যাঁ, এবার দ্বিতীয় ব্যাচে আমরা বসবো। সময় মোটামুটি কটা হলো? প্রায় কটা বাজে এখন সময়? মোটামুটি সময় 1:30 বাজে। বেশি সময় হয়নি, টাইমেই খাওয়া দাওয়া। আমরা বসে পড়েছি খেতে, আর খাবার দিয়ে দিয়েছে। চলো রাধে রাধে বলে খাওয়া শুরু করা যাক। চলো শুরু করা যাক আমাদের প্রভু। এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। মায়া প্রসাদ, ঠাকুরের প্রসাদ। তবে অনেক জায়গায় ভোগ খেয়েছি, জীবনে প্রথমবার এখানে এরকম ভোগ খেলাম। কি 14 রকমের ভোগ, মানে কোনো কিছু আমাদের রিপিট নিতে হয়। এবার যেহেতু আমরা আগে থেকে বসে বসে দেখছিলাম যে কী কী আসছে, একটা মেনু আপনাদের জন্য ভিডিও করছিলাম, আমি দেখে নিয়েছিলাম। বাবুদা দেখেন ওই রিপিট নিয়ে নিয়েছে, লাস্ট আর কিছু খেতে পারে। মানে এত আইটেম এসেই যাচ্ছে, 14টা আইটেম খাওয়া মুখের কথা, 14টা আইটেম একদম লাস্টে গলা অবধি হয়ে গেছে। এখন 10 মিনিট দিয়ে
তারপর বাড়ি যাবো। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো। ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।